আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। দেশজুড়ে বৃষ্টি অব্যাহত, পানি আর পাহাড় ধসে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। লাখ লাখ মানুষ ঘরবন্দি, সহায়তার আকুতি। ১০০-এর মধ্যে ৯৫ বাড়ি ডুবে গেছে। কিছুদিন সকালবেলা পেলে বাদ দিছি। সাঁতার কেটে কেটে এখানে রোডে মানে অবস্থান করতেছি। প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত। টাইফুনে চীনে ৩৯ জনের মৃত্যু, বন্যায় প্রাণ হারালেন ১৩ ভারতীয়, ব্যাপক ক্ষতিতে ভিয়েতনামও। বৈরী আবহাওয়ার কারণে কাঁচা বাজারে কমেছে ক্রেতা সমাগম। বৈরী আবহাওয়ায় বেড়েছে প্রায় সব রকমের সবজির দাম, অস্থির মাছ বাজার। দৈনিক ১৮৭ টাকা হাজিরায় মানবেতর জীবন চা শ্রমিকদের। অবিলম্বে ৫০০ নির্ধারণের প্রস্তাব সংসদে। আগস্টেই সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ। মন ভালো থাকে, ফ্রেশ থাকে, ২ টাকা আমরা বেশি রুজি করতে পারি। কাম হইলে কামে আসবো, বন্ধ হইলে হাজির না। ১৮৭ টাকা যে ৪০ পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। ঔষধি উদ্ভিদের সবচেয়ে বড় আঞ্চলিক ডেটাবেজ বাংলাদেশে। শত শত উদ্ভিদের রাসায়নিক উপাদানের তথ্য সংগ্রহ করছেন গবেষকরা। ব্যবহার হচ্ছে ৪৫টি বিশ্ববিদ্যালয়ে। আমরা এটা খুব একটা ভাবে চিনিও না, বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাঁটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল, পানিবন্দী লাখ লাখ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ চরম বিপাকে পড়েছেন। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে পাহাড় ধসও। বান্দরবানে ৬ দিন ধরে টানা বৃষ্টিপাতে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে জেলার নিচু এলাকা। সড়ক তলিয়ে যায় অভ্যন্তরীণ উপজেলা সহ ঢাকা চট্টগ্রামের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আশ্রয় কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা, খাইতে লইতে পারি না, কারণ কাজ কাম নাই। কাজ নাই, খেটে খাওয়া মানুষ, খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলবদ্ধ। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয় কেন্দ্র। সাজেকে আটকা পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়াখালের পানি নেমে যাওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঘরবাড়ি ও সড়ক থেকে নেমে গেছে পানি, শুরু হয়েছে যান চলাচল। তবে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। কক্সবাজারে বৃষ্টি কমে এলেও চকরিয়া, পেকুয়া, রামু সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঝড়ের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। এদিকে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এবং তারা অভিযোগ করেছে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে
প্রায় এক সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রুটে মানে অবস্থান করতেছি। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে আর কি। কিছু দিনে সকালবেলা প্লেটে প্লেট বাদ দিছি, কালকে রাতে দিয়ে দিছে প্লেটে প্লেট বাদ। কক্সবাজারের চকরিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিয়াজ, একটি শিশু নিখোঁজ থাকার কথা আমরা জানছিলাম, কোনো সন্ধান কি পেয়েছেন? এলাকার সবশেষ পরিস্থিতি কেমন সেটিও জানাবেন। আগে যদি বলি যে শিশুটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, তাকে এখনো পাওয়া যায়নি। যে সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা চেষ্টা করছেন, এবং যখন এখনো প্রায় 2 থেকে আড়াই ঘন্টার সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো তাদের যে সন্ধান সেটা অব্যাহত রয়েছে। আর এখন যেখানে রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে চকরিয়ার জিদ্দাবাজার এলাকা, এটি একটি মূল সড়ক। সেই মূল সড়কের অবস্থা রয়েছে এই একেবারে হাঁটুর উপর, অর্থাৎ কোমর সমান পানি রয়েছে, এবং আশপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেই ঘরগুলো একেবারে পানির নিচে তলিয়ে গেছে। তাদের খাবারের সবচেয়ে বেশি কষ্টে আছেন নারী এবং শিশুরা, যারা অনেকেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, এবং অনেকে যেহেতু গবাদি পশু রয়েছে, পাশাপাশি ঘরবাড়ি চুরি ডাকাতির ভয়ে অনেকে যেতে পারেননি। সেই কারণে তারা অন্তত রান্নাবাড়া যেগুলো রয়েছে বা সেগুলো করতে পারছেন না। দোকান থেকে শুকনো খাবার যেটি রয়েছে সেগুলো নিয়ে মূলত তারা দিনাতিপাত করছেন। তবে এখানকার মানুষের কিছু ক্ষোভ রয়েছে, যেহেতু এটি নির্বাচনী এলাকা হিসেবে এটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা, সেই হিসেবে তারা বলছেন যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি সহ অন্যান্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে অন্তত এই দুর্গত এলাকার যে মানুষগুলো রয়েছে তাদেরকে উদ্ধারে বা তাদেরকে অন্তত এই কদিন খাদ্য সহযোগিতা সহ অন্যান্য যেসব সহযোগিতা রয়েছে সেগুলো যাতে করা হয়, পাশাপাশি বাড়িঘরগুলোতে যাতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়, এবং এজন্য উপজেলা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে যাতে নির্দেশনা দেওয়া হয় এই বিষয়ে, যে যাতে কারো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে কী পরিমাণ পানি ভেঙে বা হাঁটু পানির উপরে মানুষের যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থা শুধু আজকে নয়, এটি অন্তত 3 থেকে 4 দিনের একই অবস্থা। টানা বৃষ্টিতে এখন পর্যন্ত বৃষ্টির থামার কোনো লক্ষণ নেই। আমরা দেখেছি মাঝে মাঝে সূর্য একটু উঁকি দিচ্ছে বটে, কিন্তু তারপরে দ্বিগুণ বা 3 গুণ গতিতে যে বৃষ্টির পড়ছে বা বৃষ্টি যে আসছে, সেই বৃষ্টিতে আবার সেই মাতামুহুরী নদীর পানি উপচে পড়ছে এবং পানির কমার কোনো লক্ষণ নেই। পাশাপাশি রয়েছে বাঁকখালী নদীর পানিও গতকাল পর্যন্ত বিপদসীমার পর্যন্ত ছুঁই ছিল, কিন্তু গতকাল রাতের বৃষ্টিতে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই যে পানিগুলো যাচ্ছে এগুলো মূলত মাতামুহুরী নদী থেকে এসে এই পানিগুলো গিয়ে মানুষের ঘরবাড়িগুলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিয়াজ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি যেখানে আছেন সেখানে আবহাওয়া এখন কেমন দেখছেন? প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। আবহাওয়া পরিস্থিতি এখনও কিছুটা গুমোট, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বেশ মেঘাচ্ছন্ন আকাশ। এখানের পরিস্থিতি খুবই বলা চলে একেবারে বিপন্ন, মানে দুর্বিষহ সময় কাটাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন যে জায়গাটায় আছি এটি একটি সড়ক, এবং এই যে সাতকানিয়া এলাকায় যেখানে আছি এখানে চলাচলের একেবারে প্রধান সড়ক বলা চলে, 3টি সড়কের মিলনস্থল। কিন্তু এই জায়গাতে একেবারে হাঁটু পানি, যেটি গতকাল আমরা কোমর পানি ছিল বলে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, এবং এই জায়গায় যারাই আছেন প্রত্যেকেই বেশ নিদারুণ দুর্ভোগে তারা এখানে দিন পার করছেন। তাদের এই যে দুর্ভোগ, এটা 3-4 দিন ধরে এই দুর্ভোগ তারা পোহাচ্ছেন। শুধু এই জায়গাটি নয়, সাতকানিয়ার পুরো নিম্নাঞ্চল পানিতে প্লাবিত। বাঁশখালী থেকে শুরু করে চন্দনাইশ, দোহাজারি সবখানেই পানি একেবারে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। একেবারে যদি বলতে চাই স্কুল কলেজগুলো কিন্তু এই যে বন্যার কবলে পড়েছে, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কি প্রবল বেগে স্কুলের ভেতর থেকে পানি এই সড়কের দিকে নামছে। স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই বন্ধ। সরকারি যে সকল অফিস আছে বা সরকারি কার্যালয় আছে সেগুলো কিন্তু এই বন্যার কারণে সেভাবে সাধারণ মানুষ সেভাবে সেই সেবাটা নিতে পারছেন না। পাশাপাশি ত্রাণের বিষয়টা যদি আসে, আজকে জেলা প্রশাসকের থেকে ত্রাণ বিতরণের একটা কার্যক্রম রাখা হয়েছে, সেটি ছাড়া এর আগে তারা কোনো ত্রাণ পাননি। তারা বলছে তাদের দিকে নজর দেওয়া প্রয়োজন এবং তাদের এই সময়ে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। জি, যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জোবায়েদ। টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে কক্সবাজারের 3 উপজেলায়। শুক্রবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত নতুন এলাকা। কক্সবাজারের দুর্ভোগের খবর আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফুর রহমান। চকরিয়ার এই ঘরটির মতো অবস্থা প্রায় চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরীর 3টি উপজেলার অধিকাংশ ঘরে। এখানে গত 3 দিন ধরে টানা যে বর্ষণ, সেই বর্ষণে মূলত
3 দিন ধরেই এই পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং আজকে সকালেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বিকেলের নাগাদ পরিস্থিতি আরও অস্বাভাবিক হতে পারে। অর্থাৎ মাতামুহুরীর যেভাবে পানির ঢল বা এবং বাঁকখালী নদীর যেভাবে পানি উপচে পড়েছে সেটা যদি আরও বৃদ্ধি হতে পারে তাহলে বিভিন্ন পয়েন্ট দিয়ে যেভাবে পানিগুলো ঢুকছে এইসব 3টি উপজেলার, তাহলে এটি আরও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে। এবং এই প্লাবন ঠিক কবে নাগাদ শেষ হবে সেটি আসলে বলা মুশকিল। আমাদের এলাকা না, সব এলাকা আর কি, আমাদের চোখের মধ্যে মানে কি অনেক মানে কি পানির কারণে মানে কি মানুষের অনেক ক্ষতি হয়েছে। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে আর কি। মালপত্র বেখিনি উপরে অনেক উপরে তুলি। এই পানিগুলো নামার পর বন্যা পরবর্তী যে দুর্যোগ বা দুর্ভোগ সেটি খুব ভয়াবহ আকার ধারণ করে, এর আগেও অনেকবারই দেখা গিয়েছে। তাই এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যত দ্রুত সম্ভব এটি যাতে মোকাবেলা করা যায় এবং এই যে বন্যা পরিস্থিতি তার পরপরই যাতে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে স্বাস্থ্যগত যেসব সমস্যাগুলো তৈরি হবে সেগুলো নিরসনের জন্য যাতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। যদিও এখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন এখন পর্যন্ত এই যে 3 থেকে 4 দিন যে পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ, তাদেরকে দেখভালের জন্য প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসন থেকে একটা লোকও আসে নাই, কানাবিনার কথা বাদ দেন, একটু জিজ্ঞেস পর্যন্ত করতে আসে নাই, যে দেখতে পর্যন্ত আসে নাই এই এলাকার লোকগুলো কেমন আছে। কেউ কিছু দেনে সকালবেলা পেলে বাদ দিছি। আমরা খুবই কষ্টে আছি, আমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। খাওয়া দাওয়া একটু কষ্ট হচ্ছে, কারণ সিগল গাড়া পাক করতেছে, কারণ থেকে আইনে খাইতে হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতেও পানি জমেছে, যেখানে মানুষ আশ্রয় নেওয়ার কথা সেখানে আমরা দেখেছি পানি জমেছে। সুতরাং এই যে মানুষের দুর্ভোগ সেটি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ত্রাণ সহ যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি এটি খুব স্বল্প সময়ের মধ্যে করা না হয় তাহলে তাদের যে দুর্দশা সেটি আরও দিনকে দিন বাড়বে বা যতই সময় যাবে ততই এই দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চকরিয়া, কক্সবাজার। পার্বত্য চট্টগ্রামে টানা ও ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনীটির সদস্যরা। রাঙামাটির সাজেকে আটকা পড়া দ্বিতীয় দফায় আরও 311 পর্যটককে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। পাহাড় ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত 221টি পরিবারকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে বান্দরবান থেকে 140 জন এবং সাজেকে আটকা পড়া 600 পর্যটকের মধ্যে প্রথম ধাপে 150 জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বাঁশখালীর গুনাগড়ে ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি, খোঁজ খবর নেন ভুক্তভোগী মানুষের। প্লাবিত এলাকার বাসিন্দাদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, জামায়াত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, সাম্প্রতিক বন্যায় মানুষ বাড়িঘর, ফসল ও সহায় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আগামী 24 ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতরাতে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। তলিয়ে যায় সদর উপজেলার চরহামোয়া, কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তবে সকাল থেকে পানি নামতে শুরু করে। এখনও জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এদিকে মৌলভীবাজারে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ধলাই নদীর জল বইছে বিপদসীমার নিচে, তবে মনু নদের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে, যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই লিব, ইধার থেকে আরো অন্য পাশের গ্রামে পানি যাইব। তো বাংলাদেশে সোমা পানি যাইতেছে, মানুষের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া, সংসার লইয়া, খের খাওয়া, খের লওয়া, আমরা বড় অসহায় আছি।
শেরপুরে ভারী বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। ফিফা বিশ্বকাপের খবর। মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলের গোলে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এ নিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় সেমিফাইনালে নাম লেখালো ফরাসিরা। বিপরীতে শেষ 8 থেকে বিদায় নিল আফ্রিকার শেষ প্রতিনিধি মরক্কো। বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদন। লড়াইটা যেন ফ্রান্সের বিপক্ষে ফ্রান্সের। মরক্কোর একাদশে ফরাসিদের 6 ফুটবলার, যাদের পারিবারিক শিকড় মরক্কোতে হলেও জন্ম ফ্রান্সে। প্রতিশোধের ম্যাচে কোনো টোটকায় অবশ্য কাজে দেয়নি অ্যাটলাস লায়ন্সদের। ফ্রান্সের একের পর এক আক্রমণে শুরুতেই তলানিতে আত্মবিশ্বাস। অবশ্য হতাশ করেন এমবাপ্পে। 26 মিনিটে ফরাসি তারকার নেয়া স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। এবারের আসরে প্রতিপক্ষের নেয়া 9টি পেনাল্টির 7টি ফিরিয়েছেন বুনো। বিপরীতে ফ্রান্সের হয়ে টানা 15টি সফল পেনাল্টি উপহার দিলেও এমবাপ্পে আটকে গেলেন ইয়াসিন বুনোর গ্লাভসে। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো বুনো ম্যাজিকে গোল বঞ্চিত হতে হয়েছে দিজিয়ে দুয়েকে, আর গোল পোস্ট হতাশ করেছে লুকাস দিনিয়েকে। প্রথমার্ধে ফ্রান্সের 13টি আক্রমণের 3টিই ছিল গোল মুখে। গোলশূন্য বিরতির পর আর আটকে রাখা যায়নি এমবাপ্পেকে। 60 মিনিটে ফরাসিদের ত্রাতা হয়ে আসেন তিনি। নিখুঁত শটে আসরে নিজের 8ম গোলের সঙ্গে দলকে এনে দেন লিড। বিশ্বকাপে সব মিলিয়ে তার গোল সংখ্যা এখন 20টি। দিকহারা মরক্কান ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিতে ভুলেননি ওসমান দেমবেলেও। বক্সের বাইরে থেকে নেয়া শটে লিড দ্বিগুণ করেন তিনি। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে সবার আগে শেষ চারে ফরাসিরা। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল মরক্কোর সামনে, কিন্তু আসর ও ভেন্যু বদলালেও ভাগ্য বদলায়নি আফ্রিকার দেশটির। এক পেশে জয়ে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স। গোল্ডেন বুটের রেসে লিওনেল মেসিকে সরিয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের রেড কার্ডের শাস্তি মওকুফ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এই ঘটনায় খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইইউ এর 35 আইন প্রণেতা। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন 25 বছর বয়সী এই ফুটবলার। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সেটি স্থগিত করা হয়। ফিফার এমন কর্মকাণ্ডে ন্যায্যতার পরিপন্থী ও লজ্জাজনক আখ্যা দিয়েছেন ইউরোপীয় এমপিরা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। কোথাও টানা ও ভারী বর্ষণে বন্যা, কোথাও পাহাড় ও ভূমিধস, আবার কোথাও টাইফুন। ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। অন্যদিকে চীনে ভয়াবহ বন্যায় অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 9 জন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম। এদিকে টাইফুনের প্রভাবে জাপানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। বন্যার পানিতে ভাসছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি এলপিজি বটলিং প্ল্যান্ট ভেঙে প্রায় 3000 এলপিজি সিলিন্ডার ভেসে গেছে। উদ্বেগ ছড়ালেও কেউ হতাহত হয়নি। অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন এলাকার। তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। মুম্বাইয়ে ভূমিধসের ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার পর এখন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে প্রধান সড়কগুলো দ্রুত সচলে চেষ্টা চলছে। একই সাথে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী।
অন্যদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলেও ব্যাহত ভারী বৃষ্টি, দেখা দিয়েছে প্রবল বন্যা, ভেসে গেছে যানবাহন, ফসল ও গবাদি পশু, এমনকি পানির তোড়ে ভেসে গেছে একটি দোতলা বাড়িও। পরিস্থিতির অবনতি হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্বাভাস অনুসরণের পাশাপাশি পারাপারে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। শনিবার ভূভাগে আঘাত হানার আগেই অঞ্চল জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দাপুটে হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। একই সাথে উদ্ধার সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি জরুরি সেবা সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বৃষ্টি আর জলাবদ্ধতায় আবারও নাকাল রাজধানীবাসী। খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক তলিয়ে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। আগামী 24 ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত রাত থেকেই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। এটি রাজধানীর খিলক্ষেত এলাকার চিত্র। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের নোংরা পানি মারিয়েই পৌঁছতে হচ্ছে গন্তব্যে। মেন হোলগুলা জাম হয়ে থাকে ময়লার কারণে। এইটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নিচ্ছে, করতেছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না, শুধু শুধু খালি হরানি মানুষের। এই মানুষ খুবই কষ্টে চলাফেরা করতেছে, কিন্তু প্রয়োজন হয়, দরকার হয়, তখন তো আমাদের যাইতেই হবে বাধ্য। টানা বিরামহীন বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরা সহ আরও বেশ কয়েকটি এলাকার সড়কেও জমেছে পানি। কোথাও পানি জমে যানবাহন চলাচল ধীর হয়ে পড়েছে, কোথাও আবার বন্ধ রিকশা ও সিএনজি চলাচল। নিচু এলাকায় বাসা ও দোকানে পানি ঢুকে দুর্ভোগ আরও বাড়িয়েছে। আমরা চরম অবহেলিত অবস্থায় আছি। আসলে সত্যিকার অর্থে মানে প্রতি মাসে যদি একবার শহরের লাইনগুলো পরিষ্কার করা হয় তাহলে আর এই সমস্যাটা হয়তো বা কিছুটা কমে আসবে। এই যে স্কুল থেকে একটু রাস্তায় হয়, তবে একটু বেশি হলেই বা রাতে একটু ভালো বৃষ্টি হলেই পুরো রাস্তায় জলবদ্ধতায় পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে জলাবদ্ধতা পরিণত হয়েছে স্থায়ী সমস্যায়। অতিরিক্ত পানির ফলে আমাদের দেশের যে কর্মজীবী মানুষ আছে, আপনারা দেখছেন যে অধিকাংশ দোকানপাট বন্ধ, তাহলে এটা কর্মজীবী মানুষদের জন্য চরম দুর্ভোগান্তি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের 8 বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি বন্ধে কার্যকর উদ্যোগের অপেক্ষায় নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। রাজধানীর নতুন বাজার, মহাখালী সহ বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায় পটল, ঢেঁড়স, পেঁপের কেজি 60 টাকায় মিললেও করলা, বেগুন, শসার কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি 250 থেকে 280 টাকা পর্যন্ত। ধনেপাতা কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। কাঁচামরিচের দামও আকাশচুম্বী। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ক্রেতাদের আনাগোনাও কম। বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি তোলা দায়, সব মিলে প্রভাব পড়েছে বাজারে। অন্যদিকে দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলে 2 দিন আগের হঠাৎ বন্যায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, তাই কমেছে সরবরাহ। টমেটো মারাত্মক দাম, বৃষ্টির কারণে আসলে সবকিছুই দাম বেশি, এতে আমাদেরও তো আসলে খুব কষ্ট হইতেছে। কাঁচামরিচ 20-30 টাকা বাড়ছে কেজি প্রতি, বেগুন 1 কেজি 20 টাকা বাড়ছে, সব মালে 20 টাকা 25 টাকা বাড়ছে। বন্যা আসি সব চলে গেল, এখন আমারও তো সমস্যা, কেননা কিস্তি দেবো কি দিই। ঝিঙ্গে আর পটল আবাদ করছিলাম, আমার প্রায় 1 লাখ টাকা খরচ হচ্ছে, টাকা হচ্ছে আমার 50,000। সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির আশায় পণ্যের যোগান বাড়িয়ে থাকেন দোকানিরা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর বাজারে বেশ কম ক্রেতার আনাগোনা। বৃষ্টি থাকায় সাত সকালে দোকান খুলে অনেকটা হতাশ হয়েছেন তারা। তবে মাছের বাজারে স্বস্তি কেড়ে নিয়েছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে জাত ভেদে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। ব্রয়লার ও সোনালী জাতের মুরগির দাম না বাড়লেও দেশি জাতের দর ঊর্ধ্বমুখী। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি, তার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগান সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছের কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। পাবদা, ট্যাংরার কেজি হাঁকা হচ্ছে 700 টাকা, রুই কাতলের কেজি 400 টাকা।
দাম সব মাছের প্রচুর, সব কিছুর দাম বেশি, অনেক দাম মাছের। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, আমাদের আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাতে হচ্ছে। দাম একটু আগের সাথে বাড়ছে, প্রতিটা কেজি 50 টাকা 100 টাকা বাড়তি আছে বৃষ্টির কারণে। মাছের আমদানি কম, মানুষের মাছ মারতে পারে না, সারা দিন রাত বৃষ্টি। স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। সোনালী জাতের দাম স্থিতিশীল থাকলেও দেশি জাত বিক্রি হচ্ছে 750 টাকায়। আর দাম একরকমই আছে, বাড়েও না কমে নাই, মানে বৃষ্টি বাদল তো সাপ্লাই একটু কম, আবার কাস্টমারও নাই, এই জন্য একটু পরে হবে। দেশি মানে বৃষ্টির কারণে একটু বাইরে গেছে দাম, হাট মেলে নেই তো এই জন্য দাম বাড়তি, আবার বৃষ্টি কমে গেলে দাম কমে যাবে। বাজারের খরচ আগের থেকে বেড়েছে কম্পেয়ার টু, মানে আমি যদি লাস্ট 2-3 মাস আগেও দেখি তখন দেশি মুরগির দাম হয়তো বা ইভেন 600, 550-600-র মধ্যে ছিল, এখন এটা 750-র দিকে চলে গেছে। বাজারে ডিমের যোগান ভালো, প্রতি ডজন বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের কদর বেড়েছে। বাজারে এক এক প্যাকেট চা বিক্রি হচ্ছে শত শত, কোথাও আবার 1000 টাকায়। কিন্তু সেই চায়ের কাঁচামাল যাদের হাতে তৈরি হয়, সেই চা শ্রমিকদের দিনের আয় এখনও 200 টাকারও কম। উৎপাদনের সাফল্যের গল্পের আড়ালে রয়ে যায় বঞ্চনার আরেক ইতিহাস। তবে চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার প্রস্তাবে আলোচনা হয়েছে জাতীয় সংসদে। আগামী মাসেই চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। সকাল 9টা থেকে বিকেল 5টা তুলতে হবে অন্তত 24 কেজি পাতা, তাহলেই মিলবে 187 টাকা মজুরি। ওজন পূরণ না হলে কাটা যাবে অর্ধেক মজুরি, বাড়তি প্রতি কেজির জন্য মিলবে মাত্র 5 টাকা। আর সপ্তাহ শেষে রেশন হিসাবে বরাদ্দ 3 কেজি আটা। এই হলো চা শ্রমিকদের সাপ্তাহিক আয়। এ দিয়েই চলে এক একটি পরিবার। শুধু পাতা তোলাই নয়, বাগান পরিষ্কার, নার্সারিতে চারা উৎপাদন, আগাছা দমন, কীটনাশক ছিটানো সবই করতে হয় এই মজুরিতে। কিন্তু নেই কোনো ঝুঁকি ভাতা। জোঁক, বিষাক্ত পোকামাকড় কিংবা বিষধর সাপের কামড়ে হামেশাই মরছে চা শ্রমিক। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও মেলে না অনেক ক্ষেত্রে। 3 দিন থাকিয়া জ্বর, ওষুধ খাইয়া কাজে হাসপাতালে একটা দিব ঘন ট্যাবলেট প্যারাসিটামল, আর আমার হাতে ধরাইছে। পরে আমি একদম চিল্লাইয়া ভাগছি, দেখি সাপটা আস্তে 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 খালি পড়ে গেছিলাম পাতি লইয়া। এটার ব্যথা জুক পায়, পোকা পায়, মাকড় পায়, চেলা পায়, সাপও পায়। বছরের পর বছর মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছে, ধর্মঘট, মানববন্ধন, আলোচনাও। বদলায়নি শ্রমিকের ভাগ্য। পাতির সিজনে একটু মন ভালো থাকে, ফ্রেশ থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। আর শুকনা মাসে তো আমাদের ওই 78 টাকা আমরা পাই। 8 ঘন্টা ডিউটি করবেন, 100 টাকা রুজি দিব, 100 টাকা, এটা হইলো ঠিকা। গাছে পাতা না থাকলে কই থাকি 24 কেজি দিমু। কাম হইলেও কাম আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। রোদ বৃষ্টি যাই হোক, অবসর নেই। ঘন্টার পর ঘন্টা ভিজে সংগ্রহ করা পাতার ওজন থাকে বেশি। অতিরিক্ত ওজন মজুরি থেকে বাদ দেওয়ার রীতি বাগানে। চেয়ারম্যান মেম্বার হয়েছে নিজে স্বার্থকে, নিজের মারে দিব, বহিনরে দিব, চাচিরে দিব, আমরা তার দিব না। কত ঈদের মধ্যে চাল আছে, ঈদের মধ্যে টাকা পয়সা কিছুই আমরা পাই না, তোমরা করবো কি? পানি বেশি, কি কয় রাস্তা পিছলি গেছি। শুধুমাত্র মজুরি বৈষম্য নয়, তাদের স্বাস্থ্যগত নিরাপত্তাহীনতাই নয়, তারা নাগরিকত্ব সনদপত্র পাওয়ার পরও ভূমি অধিকার অর্থাৎ ভূমি মালিক হওয়ার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু এখনও তাদের নিশ্চিত হয়নি। শ্রমিকের ঘামে ভেজা পাতা প্রক্রিয়াজাত হয়ে আকর্ষণীয় মোড়কে চলে যায় ভোক্তার টেবিলে। এক এক প্যাকেটের দাম কয়েকশো থেকে 1000 টাকা। এই লক্ষ লক্ষ চা জনগোষ্ঠীর ভূমি মালিকানা না, এটা আক্ষেপের বিষয়। কারণ আমরা যখন মৃত্যুবরণ করি, ওই লিজের জায়গায় গিয়ে আমার দাফন হচ্ছে। মজুরি বাড়ানোর বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা বলে আসছে বাগান কর্তৃপক্ষ, কিন্তু কার্যকর উদ্যোগ নেই। যুগের পর যুগ আশ্বাসের বুলি আউড়ে যাচ্ছে চা উন্নয়ন বোর্ড। 187 টাকা যে 40 পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। গ্রাজুয়ালি কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তবে এটা নিয়ে আমরা আরও আমাদের পরিকল্পনা আছে এবং কীভাবে জীবনমান উন্নয়ন করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ চা বোর্ড নিবিড়ভাবে কাজ করছে। চায়ের ধুমায়িত সুবাসের আড়ালে চাপা পড়ে আছে হাজারো মানুষের শ্রম আর বঞ্চনার ইতিহাস।
তবে মানবেতর এই জীবনে পরিবর্তনের আভাস জাতীয় সংসদে। চা শ্রমিকদের মজুরি ন্যূনতম 500 টাকা নির্ধারণের প্রস্তাব করেন বেশ কজন সাংসদ। চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। আসছে মাসেই মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান মন্ত্রী। বলেন, শুধু মজুরি নয়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নেও প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। টানা তৃতীয় দিনের মতো ইরান জুড়ে আবারও হামলা হয়েছে। তবে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় হামলা। টার্গেট করা হয় ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও স্থাপনা। আরবারও বোমা বর্ষণের শিকার হয় বন্দর আব্বাস ও বুশের। চোগাদাক শহরের একটি সামরিক স্থাপনায় হয় হামলা। কোনারাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় শত্রু যুদ্ধবিমান। শোনা যায় দুটি জোরালো বিস্ফোরণের আগের দিন যুদ্ধবিরতির পর ইরানের সবচেয়ে বড় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক রাতেই দেশটির অন্তত 11টি অঞ্চলে আঘাত হানে মার্কিন বাহিনী, প্রাণ যায় অন্তত 4 জনের। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। শেষ হলো ইরানের দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের এক অধ্যায়। নিজ শহর মাশহাদের মাটি শেষ ঠিকানা হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সমাহিত হলেন ইমাম রেজার মাজারে। দাফন করা হয় পরিবারের বাকি 4 সদস্যকেও। এর আগে শেষবারের মতো বাবার জানাজা পড়ান আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে মুস্তফা। অংশ নেন আরও 2 ভাই। টানা 7 দিনে 2 দেশের 5 শহরে প্রিয় নেতার জানাজা পড়েন 4.25 কোটির বেশি মানুষ। কফিনবন্দি হয়ে শেষবারের মতো জন্মভূমি মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি। অশ্রু আর প্রার্থনায় ভারী হয়ে ওঠা আকাশ বাতাস, শোকের ভারে নত অসংখ্য হৃদয়, সবকিছুকে সাক্ষী রেখেই সম্পন্ন হলো প্রয়াত সর্বোচ্চ নেতার দাফন। যেন এক মহাকালের পরিসমাপ্তি ঘটল ইরানের আধ্যাত্মিক হৃদয় মাশহাদে। ভোরের আলো ফোটার আগে থেকেই ছিল মানুষের ঢল। কেউ কোরআন, কেউ তসবিহ হাতে, কেউ বা শুধু নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায়। প্রিয় নেতার কফিন দেখে অশ্রুর বাঁধ আর মানল না অনুরাগীদের। এ যেন শুধু এক বিপ্লবী নেতা নন, বিদায় নিল পুরো এক অধ্যায়। ইমাম রেজার মাজারে বড় ছেলে মোস্তফা খামেনির ইমামতিতে শেষবারের মতো জানাজা হয় আয়াতুল্লাহ আলী খামেনির। অংশ নেন তৃতীয় ও চতুর্থ ছেলে মাসুদ ও মেইসাম খামেনিও। বাবার জানাজার মধ্যেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ছেলেরা, অশ্রুসিক্ত ভক্তরাও। মাজার ছাড়িয়ে জানাজার কাতার পৌঁছায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে লাখো মানুষ। যৌথ হামলায় নিহতের 4 মাস পর 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর সর্বসাধারণের জন্য মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের শেষ পৃষ্ঠার মতোই এই মুহূর্তও একসঙ্গে বহন করছে শোক, স্মৃতি, বিতর্ক এবং পরিবর্তনের বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় কারো কাছে এটি শ্রদ্ধা, কারো কাছে ইতিহাস, আবার কারো কাছে একটি যুগের সমাপ্তির প্রতীক। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের রেকর্ড ভেঙে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ এখন বাংলাদেশের। BMPPD নামের এই তথ্য ভাণ্ডারে রয়েছে 700 উদ্ভিদের প্রায় 63,000 ঔষধি গুণসম্পন্ন রাসায়নিক উপাদানের তালিকা। গবেষণা প্রতিষ্ঠান ডন অফ বায়ো ইনফরমেটিক্সের দাবি, এই তথ্য ভাণ্ডার নতুন ওষুধ উদ্ভাবনে দেশীয় গবেষকদের সহায়ক হবে। বহুকাল ধরেই বাংলাদেশে ওষুধি প্ল্যান্টের একটা অনেক বড় গ্রহণযোগ্যতা হাব আছে। তো এখানে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন রোগে ওষুধি প্ল্যান্ট ইউজ করে আসছি। বাট সমস্যা সেটা হচ্ছে এতগুলো ওষুধি প্ল্যান্টের ডেটাগুলো একসাথে কোনো এতদিন ছিল না। যে ওষুধি প্ল্যান্টের ডেটাগুলো হয়তো ড্রাগ ডিসকভারিতে বা ডেভেলপমেন্ট অনেক বড় একটা রোল প্লে করতে পারতো। প্রায় 700 মেডিসিনাল প্ল্যান্টের অলমোস্ট 63,000 ইউনিক প্ল্যান্টের কম্পাউন্ড কালেক্ট করছি।
দেশে জীবন রক্ষাকারী ওষুধের ড্রাগ ডিজাইন, এথনোফার্মাকোলজি, ফাইটোমেডিসিন উদ্ভাবনে প্রয়োজনীয় ঔষধি উদ্ভিদের বিরাট তথ্য ভাণ্ডার তৈরি করেছে একদল গবেষক। একটা বিষকাটালি উদ্ভিদ যেটা পুকুরে আশেপাশে পাওয়া যায়, বাট আমরা এটা খুব একটা ভাবে চিনিও না। বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। এরকম অসংখ্য মলিকুল বা অসংখ্য স্ট্রাকচার আনাচে কানাচে কম্পাউন্ড এই প্ল্যান্টের মধ্যে আছে, যেখান থেকে অনেক ভালো পটেনশিয়াল কম্পাউন্ড ড্রাগ অথবা মেডিসিন তৈরি করা সম্ভব। ডন অব বায়োইনফরমেটিক্সের 31 গবেষক ও সহকারীদের প্রচেষ্টায় তৈরি হয়েছে বাংলাদেশ মেডিসিনাল প্লান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যাল ডেটাবেস বা BMPPD। আর এই ডেটাবেজের সহায়তায় ভবিষ্যতে ডিনোভো বা সম্পূর্ণ নতুন ওষুধ উদ্ভাবনের পথে হাঁটবে বাংলাদেশ। আগামী বছর এলডিসি উত্তরণের পর ফ্রি পেটেন্ট সুবিধা বাতিল হলে এই ডেটাবেজ দেশজ ওষুধের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে দাবি গবেষকদের। বাংলাদেশে আপনার ডিনোভো ড্রাগ ডিসকভারির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কিছু মলিকিউল ডেভেলপ করব। বর্তমান সময়ে আমরা ফরেন যে ধরনের এগ্রিমেন্টস থাকে সেখান থেকে আমরা এপিআইগুলো নিয়ে থাকি, একটা রয়্যালটির মাধ্যমে হোক কিংবা হচ্ছে যে আমরা ফি ওয়েভারের মাধ্যমে। সাউথ এশিয়ার বিভিন্ন প্ল্যান নিয়ে আমরা হচ্ছে এই ডাটাবেসটা তৈরি করছি। তো অবভিয়াসলি আমাদের রিজনের যে ওষুধ, তারপরে হচ্ছে যে রোগগুলা হয় সেইখানে আমরা অবশ্যই এই ডাটাবেসটা ইউজ করব, তখন এটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাবে। 700 ঔষধি উদ্ভিদের এই ডেটাবেস গবেষণার জন্য দেশের 45টি বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে ব্যাপক সম্ভাবনা সত্ত্বেও সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে এখাতে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ডন অব বায়োইনফরমেটিক্সের প্রতিষ্ঠাতা জানান, তাদের তৈরি ডেটাবেস ভারতের IMPAT 2.0-কে পেছনে ফেলে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঔষধি উদ্ভিদের তথ্য ভাণ্ডার। 2 বছর আগে যখন কাজ শুরু করি তখন আমরা এটা ভাবিনি যে আমরা এত বড় একটা কাজ করতে পারবো। বেসিক্যালি ইন্ডিয়ার একটা ডেটাবেস আছে ইম্প্যাক্ট নামে, ওদের টোটাল ডেটার সংখ্যা হচ্ছে 17,000 সামথিং। আমরা যখন আমাদের ডেটাবেসটা কমপ্লিট করে ফেললাম, আমরা দেখলাম যে আমাদের ডেটাবেসের ডেটার সংখ্যা প্রায় 63,000, ইন্ডিয়ান ডেটাবেসের প্রায় 3.5 গুণ। তখন আমরা দেখলাম যে আমরা একটা মাইলস্টোন অর্জন করে ফেলছি এবং সাউথ এশিয়াতে এত বিশাল পরিধির ডেটা কেউ একসাথে করতে পারেনি। তো তখন আমরা বলতে পারি এটা সাউথ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যাল ডেটাবেস। পৃষ্ঠপোষকতা পেলে শুধু ওষুধ উদ্ভাবনী নয়, মলিকিউলার ডায়াগনস্টিকের মাধ্যমে ক্যান্সার সহ নানা রোগের প্রতিকারে কাজ করতে চায় বাংলাদেশের প্রথম এই বায়ো ইনফরমেটিক্স প্রতিষ্ঠান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন মারফি রহমান। সাথেই থাকুন।